আচ্ছা, যুদ্ধের প্রকৃতি নিয়ে যদি একটু ভাবা যায় তাহলে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। আমাদের কাছে কিছু সোর্স এসছে, মানে কয়েকটা গ্রাফ আর কিছু অ্যানালিসিস, যা একটা বিরোধাভাস তুলে ধরে। কি রকম? যেমন একটা গ্রাফ দেখাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দুটো দেশের মধ্যে সরাসরি যুদ্ধ, যেগুলোকে বলে ইন্টারস্টেট ওয়ার, হ্যাঁ, হ্যাঁ। সেগুলোর সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। মানে বড় বড় শক্তিগুলো একে অপরের সাথে সরাসরি লড়ছেই না। পৃথিবী তো তাহলে অনেক শান্ত থাকার কথা, তাই না? কিন্তু প্রতিদিন খবরের কাগজ খুললে বা টিভির পর্দায় তাকালে তো বিশ্বটাকে মোটেই শান্ত মনে হয় না। চারিদিকে এত সংঘাত, এত রক্তপাত। ঠিক তাই। এর কারণ হল ওই প্রথম গ্রাফটা তো পুরো চিত্রটা তুলে ধরছে না। এর সাথে যদি আমরা গৃহযুদ্ধ বা ইন্ট্রাস্টেট ওয়ার যোগ করি, মানে একই দেশের ভেতরের সংঘাত, তাহলে ছবিটা একটু বদলায়। হ্যাঁ, দেখা যায় গৃহযুদ্ধের সংখ্যা অনেক বেশি, যদিও ৯০-এর দশকের চেয়ে কিছুটা কমেছে। কিন্তু আসল ধাক্কাটা লাগে যখন আমরা তৃতীয় একটা গ্রাফ দেখি। এই গ্রাফে আরেক ধরনের যুদ্ধকে যোগ করা হয়েছে, আর ঠিক তখনই রেখাটা যেন রকেটের গতিতে আকাশের দিকে উঠে গেছে। আপনি আন্তর্জাতিক সমর্থন পুষ্ট গৃহযুদ্ধের কথা বলছেন। একদম। আর এর সহজ এবং পরিচিত নাম হল প্রক্সি যুদ্ধ। এখানেই যেন সব রহস্যের সমাধান লুকিয়ে আছে। বিষয়টা খুবই উদ্বেগজনক, কারণ এই গ্রাফটা বলছে যে আমরা এক নতুন ধরনের বিশ্ব সংঘাতে প্রবেশ করেছি। আগে এই ধরনের যুদ্ধ কালেভদ্রে দেখা যেত, কিন্তু গত ১৫ বছরে সংখ্যাটা কত? এর সংখ্যা ২৫-এরও বেশি ছাড়িয়ে গেছে। সিরিয়া, সুদান, Thanks for taking a moment to chat. I've been talking to Jeremy Shapiro about proxy wars. He's got a lot of perspective on this. Worked in the U.S. government on that, and so there's some things that I... লিবিয়া, ইয়েমেন, এই দেশগুলোর কথা ভাবুন। আমরা প্রায় এগুলোকে সাধারণ গৃহযুদ্ধ বলে ভুল করি, কিন্তু বাস্তবতা হলো এগুলো শুধু গৃহযুদ্ধ নয়, এর পিছনের খেলোয়াড়রা সম্পূর্ণ ভিন্ন। তো আজকের আলোচনায় আমরা ঠিক এটাই গভীরভাবে বোঝার চেষ্টা করব। এই সোর্সগুলো ঘেঁটে আমরা বের করার চেষ্টা করব প্রক্সি যুদ্ধ আসলে কি, এটা কিভাবে কাজ করে, আর কেন এগুলো এত বেশি প্রাণঘাতী আর দীর্ঘস্থায়ী হয়। আর সবচেয়ে বড় প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও সাম্প্রতিক সময়ে এগুলোর সংখ্যা এত ভয়ঙ্করভাবে বাড়ছে কেন? তাহলে একদম প্রথম থেকে শুরু করি, কেমন? এই যে আমরা প্রক্সি যুদ্ধ শব্দটা ব্যবহার করছি, এর সহজ মানেটা কি? হ্যাঁ, সাধারণ ভাষায় বললে কি দাঁড়ায়? সহজ ভাষায়, যখন কোনো বাইরের শক্তি একটি দেশের অভ্যন্তরীণ যুদ্ধকে তাদের নিজেদের বড় কোনো ভূ-রাজনৈতিক সংঘাতের বিকল্প ক্ষেত্র বা ধরুন দাবার ছক হিসেবে ব্যবহার করে, তখন তাকে প্রক্সি যুদ্ধ বলে। বিষয়টা আরেকটু সহজ করে বোঝার জন্য আমাদের সোর্স একটা চমৎকার কাল্পনিক উদাহরণ দেয়া আছে। ধরুন পৃথিবীতে দুটো খুব শক্তিশালী দেশ আছে, একটির নাম জনিল্যান্ড আর অন্যটির নাম ইজিস্তান। আচ্ছা। পুরনো দিনে, মানে প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এই দুই দেশের মধ্যে ঝামেলা হলে তাদের সেনাবাহিনী সরাসরি একে অপরের মুখোমুখি হতো। সীমান্তে ট্যাঙ্ক চলত, আকাশে যুদ্ধবিমান উড়ত, ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। হ্যাঁ, এবং সেই যুদ্ধে যে জিতুক বা হারুক, ক্ষতি কিন্তু দুই দেশেরই হতো। নিজেদের সৈন্য মারা যেত, নিজেদের শহর ধ্বংস হতো। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক অস্ত্রের আবিষ্কার এই পুরো সমীকরণটাকেই বদলে দিয়েছে। পুরোপুরি বদলে দিয়েছে। পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলা এতটাই ভয়াবহ যে একটা যুদ্ধ শুরু হলে দুই পক্ষই নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। এটাকে বলা হয় মিউচুয়ালি অ্যাশোর্ড ডিস্ট্রাকশন বা MAD। তাই পারমাণবিক যুগে বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধ করাটা আত্মহত্যার শামিল। তার মানে জনিল্যান্ড আর ইজিস্তান একে অপরকে সরাসরি আক্রমণ করতে ভয় পায়, কিন্তু তাদের মধ্যেকার শত্রুতা বা প্রতিযোগিতা তো থেমে থাকেনি, তাই না? একদম না। তারা শুধু লড়াইয়ের কৌশলটা বদলে ফেলেছে। এটা অনেকটা স্কুলের দুই বড় মাস্তানের মতো, যারা নিজেরা মারামারি না করে অন্য ছোট ছেলেদের উস্কে দিয়ে মারামারি বাধায় আর পাশ থেকে মজা দেখে। একদম সঠিক উপমা। তারা এখন আর সরাসরি একে অপরকে আঘাত করে না, বরং পরোক্ষ পথ বেছে নেয়। কোনো ছোট দেশে যখন গৃহযুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, তখন জনিল্যান্ড আর ইজিস্তানের মতো বড় শক্তিগুলো সেখানে একটা সুযোগ দেখতে পায়। আর তখনই তারা কোনো এক পক্ষকে সমর্থন দেওয়া শুরু করে। ঠিক, আর এখানেই প্যাট্রেন আর প্রক্সির ধারণাটা চলে আসে। হ্যাঁ, এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। বাইরের এই শক্তিশালী দেশগুলো, মানে জনিল্যান্ড বা ইজিস্তান, এরা হলো প্যাট্রন বা সমর্থক। আর যে দেশের ভেতরে যুদ্ধ চলছে, সেখানকার বিভগমান গোষ্ঠীগুলো হলো তাদের প্রক্সি বা প্রতিনিধি। তো এই প্যাট্রনরা কি করে?
এই প্যাট্রন দেশগুলো তাদের পছন্দের প্রক্সিদের অস্ত্র, অর্থ, সামরিক প্রশিক্ষণ আর গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে। এর মাধ্যমে তারা অনেকগুলো সুবিধা পায়। যেমন প্রথমত, নিজেদের কোনো সৈন্য বা নাগরিকের জীবন ঝুঁকির মধ্যে না ফেলেই প্রতিদ্বন্দ্বী দেশকে দুর্বল করা যায়। দ্বিতীয়ত, যেহেতু যুদ্ধটা অন্য দেশের মাটিতে হচ্ছে, তাই তারা খুব সহজেই দায় এড়াতে পারে। আর তৃতীয়ত, নিজেদের সীমানা থেকে সহিংসতাকে হাজার হাজার মাইল দূরে রাখা সম্ভব হয়। মানে নিজেদের হাত পরিষ্কার রেখে অন্যের রক্ত দিয়ে খেলাটা চালিয়ে যাওয়া যায়। ঠিক তাই। নিজেদের হাত পরিষ্কার রেখে অন্যকে দিয়ে কাজ হাসিল করার এই কৌশলটা তো নতুন নয়। ঠান্ডা যুদ্ধের পুরো সময়টা জুড়েই তো আমরা এর সবচেয়ে বড় প্রদর্শনী দেখেছি, তাই না? অবশ্যই। যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন তো এই খেলাতে বিশ্বসেরা ছিল। নিঃসন্দেহে ঠান্ডা যুদ্ধ ছিল প্রক্সি যুদ্ধের স্বর্ণযুগ। কোরিয়া যুদ্ধের কথাই ধরুন, কাগজে কলমে এটা ছিল উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ, কিন্তু বাস্তবে এর পেছনে ছিল মস্কো আর ওয়াশিংটন। একদম মস্কোর নির্দেশে তাদের প্রক্সি অর্থাৎ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করে, যা ছিল যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট। এরপর যুক্তরাষ্ট্র সেখানে প্রায় ২০ লক্ষ সৈন্য পাঠায়। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন আর চীন উত্তর কোরিয়াকে অস্ত্র, অর্থ, এমনকি যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করতে থাকে। ফলে যা হওয়ার তাই হল। বাইরের শক্তির হস্তক্ষেপে একটা আঞ্চলিক সংঘাত এক ভয়াবহ আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হল, যা বছরের পর বছর ধরে চলল আর লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিল। হ্যাঁ, আমি সোর্সে একটা অবিশ্বাস্য তথ্য পেয়েছি। এক পর্যায়ে উত্তর কোরিয়া যখন যুদ্ধ থামাতে চেয়েছিল, তখন মস্কো থেকে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এটা তো ভয়ঙ্কর। এটাই প্রক্সি যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর দিক। প্যাট্রনদের কাছে অনেক সময় যুদ্ধ জেতার চেয়ে প্রতিদ্বন্দ্বীকে অপদস্থ করা বা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে আটকে রেখে দুর্বল করে দেওয়াটাই বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। মানে জেতাটা আসল উদ্দেশ্য না। না, সোভিয়েত নেতা জোসেফ স্টালিন নাকি তার এক সহকর্মীকে বলেছিলেন তিনি জানতেন যে উত্তর কোরিয়া যুদ্ধে জিততে পারবে না, কিন্তু তিনি যুদ্ধটা চালিয়ে যেতে বলেছিলেন শুধু আমেরিকার সম্মানহানি করার জন্য আর তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তি ক্ষয় করার জন্য। ভাবা যায়, একটা গোটা দেশকে জ্বালিয়ে দেয়া হচ্ছে শুধু প্রতিপক্ষকে একটা শিক্ষা দেওয়ার জন্য। এরপর আফগানিস্তানেও তো আমরা ঠিক একই নাটকের পুনরাবৃত্তি দেখি। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে আক্রমণ করে, তখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ না করে আফগান মুজাহিদিনদের কাঁধে বন্দুক রাখে। হ্যাঁ, তাদের স্টিঙ্গার মিসাইলের মতো অত্যাধুনিক অস্ত্র আর $বিলিয়ন অর্থ দিয়ে সমর্থন জানায়। ফলাফল, সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামের মতো একটা দীর্ঘ, রক্তাক্ত আর ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত তাদের পতনের পেছনেও একটা বড় ভূমিকা রেখেছিল। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার হচ্ছে না। ঠান্ডা যুদ্ধ শেষ হল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, দুই পরাশক্তির সেই চরম প্রতিদ্বন্দ্বিতাও থাকল না। তাহলে তো এই প্রক্সি যুদ্ধগুলো জাদুঘরে জিনিস হয়ে যাবার কথা। ঠিক, কিন্তু আমাদের শুরুর সেই গ্রাফ বলছে ঠিক উল্টো কথা। সংখ্যা তো কমেনি, বরং আকাশ ছুঁয়েছে। লড়াইটা তো তাহলে আসলে থামেইনি, শুধু খেলোয়াড় বদলে গেছে। ঠিক, এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর প্রথম এবং প্রধান কারণ হল বিশ্ব এখন আর দুই মেরুকেন্দ্রিক বা বাইপোলার নেই, বরং বহু মেরুকেন্দ্রিক বা মাল্টিপোলার হয়ে গেছে। মানে খেলোয়াড়ের সংখ্যা বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। ঠান্ডা যুদ্ধের সময় প্যাট্রন ছিল মূলত দুটি, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। কিন্তু এখন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পাশাপাশি তুরস্ক, ইরান, সৌদি আরব, ফ্রান্স, মিশর, সংযুক্ত আরব আমিরাতের মতো অনেক দেশই এখন আঞ্চলিক প্যাট্রন হিসেবে কাজ করার ক্ষমতা এবং ইচ্ছা দুটোই রাখে। এর ফলে কি হয়েছে? এর ফলে যা হয়েছে তা হলো একটি সংঘাতে এখন আর দুটি নয়, বরং ৪-৫টি বা তারও বেশি বাইরের শক্তি জড়িয়ে পড়ছে। লেবাননের গৃহযুদ্ধ এর ক্লাসিক উদাহরণ। সেখানে এতগুলো অভ্যন্তরীণ পক্ষ আর তাদের প্রত্যেকের পেছনে এতগুলো বিদেশি সমর্থক ছিল যে শান্তি আলোচনা করাটাই প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কার সাথে কথা বলবেন আর কার সাথে বলবেন না। তার মানে ব্যাপারটা এমন দাঁড়ায় যে কোনো এক পক্ষ যখনই হেরে যাওয়ার মতো অবস্থায় চলে আসে, তখনই তার বিদেশি বন্ধু এসে তাকে আরও অস্ত্র আর টাকা দিয়ে বাঁচিয়ে দেয়। ঠিক তাই। আর এর ফলে তৈরি হয় এক অদ্ভুত অচলাবস্থা, যাকে বিশেষজ্ঞরা বলেন ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল ভারসাম্য। বাহ, কি সুন্দর নাম। যুদ্ধটা শেষ হয় না, কারণ কোনো পক্ষকেই পুরোপুরি হারতে দেওয়া হয় না, আবার কেউ পুরোপুরি জিততেও পারে না। ফলে সংঘাতটা চলতেই থাকে বছরের পর বছর, এমনকি দশকের দশক।
লিবিয়ার কথাই ভাবুন। 2011 সালের পর থেকে তো দেশটা ছিন্ন ভিন্ন। 2011 সালে গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানোর পর দেশটা একটা শক্তিশূন্যতার মধ্যে পড়ে যায় এবং গৃহযুদ্ধ শুরু হয়, আর সাথে সাথেই বাইরের প্যাট্রনরা ঝাঁপিয়ে পড়ে। একদিকে তুরস্ক আর কাতার একটি পক্ষকে সমর্থন দেয়, অন্যদিকে রাশিয়া, মিশর আর সংযুক্ত আরব আমিরাত সমর্থন দেয় অন্য পক্ষকে। ফলাফল, লিবিয়া আজও বিভক্ত এবং যুদ্ধবিধ্বস্ত। এর সাথে কি আরেকটা কারণ যোগ করা যায়? এখনকার যুগে প্রক্সি যুদ্ধ চালানোটা কি আগের চেয়ে সস্তা আর সহজ হয়ে গেছে? অবশ্যই, এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ। ঠান্ডা যুদ্ধের সময় একটা প্রক্সি গোষ্ঠীকে সমর্থন দেওয়াটা বেশ ব্যয়বহুল ছিল। বড় বড় অস্ত্র পাঠাতে হতো, অনেক প্রশিক্ষণের দরকার হতো। আর এখন? এখন একটা AK-47 রাইফেল খুব সস্তায় পাওয়া যায়। তুরস্কের তৈরি করা বেরাক্তার TB2 এর মতো কম দামি কিন্তু কার্যকর ড্রোন দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া যায়। আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করে খুব কম খরচে প্রচারণা চালানো যায়। সামান্য কিছু অর্থ আর প্রযুক্তি দিয়ে? হ্যাঁ, সামান্য কিছু অর্থ আর প্রযুক্তি দিয়েই একটা বিদ্রোহী গোষ্ঠীকে বছরের পর বছর ধরে সক্রিয় রাখা সম্ভব। অর্থাৎ কম খরচে আর কম ঝুঁকিতে অন্য দেশকে অস্থিতিশীল করে রাখার একটা দারুণ উপায় হয়ে দাঁড়িয়েছে এই প্রক্সি যুদ্ধ। কঙ্গো বা সুদানের গৃহযুদ্ধ এর বড় উদাহরণ। ঠিক, সেখানে বাইরের দেশগুলো খুব কম খরচে নিজেদের খনিজ সম্পদের স্বার্থ বা ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য যুদ্ধটাকে জিয়ে রেখেছে। আর আধুনিক প্রক্সি যুদ্ধের সবচেয়ে ভয়াবহ এবং করুণ উদাহরণ যদি দেখতে হয় তাহলে সিরিয়ার দিকে তাকাতে হবে। সিরিয়া তো একটা দুঃস্বপ্ন। 2011 সালে একটা সাধারণ গণতন্ত্রপন্থী গণ আন্দোলন কিভাবে বিভিন্ন বিদেশি শক্তির হস্তক্ষেপের কারণে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধে পরিণত হল তা আমরা সবাই দেখেছি। একদিকে বশার আল আসাদকে সমর্থন দিল রাশিয়া আর ইরান, আর অন্যদিকে বিদ্রোহীদের সমর্থন দিল যুক্তরাষ্ট্র, তুর্কি, সৌদি আরব আর কাতার। একটা দেশ যেন মিনি বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে পরিণত হল। ফলাফল, প্রায় 2.5 মিলিয়ন মানুষের মৃত্যু, লক্ষ লক্ষ মানুষ শরণার্থী, আর একটা সমৃদ্ধ দেশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা ভাবলেই তো শিউরে উঠতে হয়। শুধু অন্য একটি দেশকে শায়েস্তা করার ভূরাজনৈতিক খেলার জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল। এর দায় আসলে কার? দায়টা আসলে সবার। তবে সিরিয়া, লিবিয়া, সুদানের উদাহরণগুলো তো বুঝলাম, কিন্তু ইউক্রেনের ব্যাপারটা আমাকে বেশ ভাবাচ্ছে। একদিকে পশ্চিমা বিশ্ব অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে, এটা তো ক্লাসিক প্রক্সি যুদ্ধের লক্ষণ। কিন্তু অন্যদিকে রাশিয়া তো নিজেই মাঠে নেমে যুদ্ধ করছে। হ্যাঁ, এটাকে ঠিক কোন কাতারে ফেলা যায়? এটা কি প্রক্সি যুদ্ধ নাকি তার চেয়েও বিপজ্জনক কিছু? এটা একটা চমৎকার প্রশ্ন এবং খুবই জটিল একটা পরিস্থিতি। ইউক্রেনের যুদ্ধকে আমাদের সোর্সে এক ধরনের অর্ধেক প্রক্সি যুদ্ধ বা হাফ প্রক্সি ওয়ার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। হাফ প্রক্সি ওয়ার? হ্যাঁ, কারণ এখানে সমীকরণের একপাশে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমর্থন দিচ্ছে, যা একটা ক্লাসিক প্যাটার্ন প্রক্সির সম্পর্ক। কিন্তু অন্য পক্ষে কোনো প্রক্সি নেই, সেখানে আছে রাশিয়া, একটি পারমাণবিক শক্তি যারা সরাসরি যুদ্ধে লিপ্ত। আর এটাই পরিস্থিতিকে অন্য যে কোনো প্রক্সি যুদ্ধের চেয়ে অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে। ঠিক তাই। কেন বেশি বিপজ্জনক? কারণ এখানে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেক বেশি। একদম। ভিয়েতনাম বা আফগানিস্তানে যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন সরাসরি একে অপরের সৈনিকদের ওপর গুলি চালায়নি, কিন্তু ইউক্রেনে রাশিয়ার সৈনিকরা সেই অস্ত্র দিয়ে মারা যাচ্ছে যা আমেরিকা বা জার্মানি সরবরাহ করেছে। এটা একটা সরাসরি সংঘাতের খুব কাছাকাছি। খুব কাছাকাছি। একটা মিসাইল যদি ভুল করে রাশিয়ার সীমান্তের ভেতরে বা কোনো ন্যাটো দেশের সীমান্তে গিয়ে আঘাত হানে, তাহলে এই অর্ধেক প্রক্সি যুদ্ধ খুব সহজেই একটা পুরোদস্তুর তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। ঝুঁকির মাত্রাটা এখানে তুলনাহীন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক আছে যা আমরা এই প্যাট্রন আর প্রক্সির আলোচনায় প্রায়ই ভুলে যাই। কি সেটা? যাদের দেশে যুদ্ধটা হচ্ছে তাদের দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রক্সি যুদ্ধ নয়। ইউক্রেনের মানুষের জন্য রাশিয়ার বিরুদ্ধে এই লড়াইটা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাদের দেশ দখল হয়ে যাচ্ছে, তাদের সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা চলছে, তাদের কাছে এটা স্বাধীনতার যুদ্ধ। একদম ঠিক, এটাই প্রক্সি যুদ্ধের সবচেয়ে মারাত্মক মনস্তত্ত্ব। স্থানীয় গোষ্ঠীগুলো তাদের টিকে থাকার জন্য বাইরের সাহায্য গ্রহণ করতে বাধ্য হয়। যখন আপনার শত্রু আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তখন আপনি যেখান থেকেই হোক সাহায্য নেবেন। আর প্যাট্রনরা ঠিক এই সুযোগটাই নেয়। হ্যাঁ,
ইউক্রেন জানে যে পশ্চিমা সমর্থনের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এই সমর্থন ছাড়া তাদের টিকে থাকারও কোনো উপায় নেই। আর বাইরের শক্তিগুলো ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে নিজেদের ভূ-রাজনৈতিক খেলাটা খেলে নেয়। এই পুরো আলোচনায় আমরা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা বললাম। কিন্তু বিশ্বের আরেক বড় শক্তি চীনের ভূমিকাটা কি? এই প্রক্সি যুদ্ধের খেলায় তাদের তো তেমন একটা দেখা যায় না। না, দেখা যায় না। এর কারণ হল চীনের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির একটা মূল ভিত্তি হল অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তারা স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেয়। সবচেয়ে বেশি, কারণ অস্থিরতা তাদের ব্যবসা বাণিজ্য এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো বড় বড় প্রকল্পের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই তারা সাধারণত এই ধরনের সংঘাতে কোনো পক্ষ নিয়ে জড়াতে চায় না। তারা বরং সব পক্ষের সাথে সুসম্পর্ক রেখে নিজেদের অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু তাদের এই নীতি এখন একটা বড় পরীক্ষার মুখে পড়েছে বলে মনে হয়। তাদের ঠিক পাশেই মিয়ানমারে একটা ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ তাদের জন্য। চীন যদি চাইতো যে কোনো যুক্তিতেই তারা সামরিক জান্তা বা কোনো বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারত, কিন্তু তারা এখন পর্যন্ত সেটা করেনি। এই নিরপেক্ষ থাকার নীতিটা কি তারা সবসময় বজায় রাখতে পারবে? এটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। এমন কিছু খবর আছে যে চীন হয়তো মিয়ানমারের কোনো জাতিগত গোষ্ঠীকে ড্রোন সরবরাহ করছে, কিন্তু তারা এখনও সরাসরি কোনো পক্ষ নেয়নি। চীন যদি এই প্রক্সি যুদ্ধের খেলায় পুরোপুরি নেমে পড়ে, তাহলে পরিস্থিতি আরও অনেক জটিল হয়ে উঠতে পারে। তাদের উন্নত প্রযুক্তি, অস্ত্র আর অর্থনৈতিক শক্তি হ্যাঁ, এই সংঘাতগুলোকে আরও বিধ্বংসী করে তোলার ক্ষমতা রাখে। মিয়ানমারের পরিস্থিতি হয়তো চীনের ভবিষ্যৎ নীতির একটা পরীক্ষা। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হল প্রক্সি যুদ্ধই এখনকার বিশ্বের প্রধান সংঘাতের রূপ। পারমাণবিক অস্ত্র বড় শক্তিগুলোকে সরাসরি যুদ্ধ থেকে বিরত রেখেছে, কিন্তু তারা তাদের লড়াইটা থামায়নি। না, থামায়নি। তারা শুধু তাদের রণক্ষেত্রটা নিজেদের দেশ থেকে সরিয়ে ছোট আর দুর্বল দেশগুলোর উপর চাপিয়ে দিয়েছে। এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্ব আর সস্তা প্রযুক্তির কারণে এই যুদ্ধগুলো এখন আগের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী, অনেক বেশি প্রাণঘাতী এবং শান্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাইরের সমর্থকরা সামান্য খরচ করে যুদ্ধটাকে বছরের পর বছর জিয়ে রাখতে পারে, কিন্তু এর আসল মূল্য দিতে হয় সেই দেশের সাধারণ মানুষকে, তাদের জীবন, তাদের ভবিষ্যৎ আর তাদের স্বপ্ন দিয়ে। তাই এখন থেকে যখনই আমরা বিশ্বের কোথাও কোনো সংঘাতের খবর দেখব বা শুনব, তখন শুধু কারা লড়ছে এই প্রশ্নটা করলেই চলবে না। এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, তাদের লড়াইয়ের জন্য অর্থ ও অস্ত্র যোগাচ্ছে কারা? এই দ্বিতীয় প্রশ্নটির উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আধুনিক ভূরাজনীতির আসল এবং নির্মম চিত্রটি। আর হয়তো সেই উত্তরটা খুঁজে বের করার চেষ্টার মধ্যেই এই সংঘাতগুলো থামানোর কোনো উপায়ও লুকিয়ে থাকতে পারে।